নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়। আজ আপনাদের কাছে এসেছি আস্থমা নিয়ে আলোচনা করবো বলে। আস্থমাটা ঠিক কি, এর কারণটাই বা কি, এটা ঠিক কাদের হয়, এর সিমটমগুলোই বা কি, এ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আর সবশেষে আলোচনা করব ঠিক কোন হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করলে এই রোগটা থেকে চির মুক্তি পাওয়া যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। বন্ধুদের যাদের অ্যাসমা আছে বা ফ্যামিলিতে যাদের অ্যাসমা আছে তাদের একটু আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর সব শেষে বলি, নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে আপনাদের যদি কিছু মনে হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, প্লিজ কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। কোন মেডিসিন আপনাদের জন্য পারফেক্ট সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বলি অ্যাসমাটা কি। এটা একটা মেডিকেল কন্ডিশন যেখানে আমাদের শ্বাসনালী, এয়ারওয়েটা ইনফ্লামেড হয়ে যায়, ইনফ্লামেশন দেখা যায়, ন্যারো হয়ে যায়, ছোট হয়ে যায়, মিউকাস দ্বারা বন্ধ হয়ে আসে, প্রায় বন্ধ হয়ে আছে, মিউকাস জমে যায়, এয়ারওয়ে প্যাসেজটা, ট্রাকিয়া, বঙ্কিয়ালস গুলো ছোট হয়ে যায়, তার মধ্যে দিয়ে এয়ার পাস করার জায়গাটা কমে যায়, একটা শ্বাসরোধ করা অবস্থা হয়, ভীষণ কাশি হয়, বুকের যন্ত্রণাও তার মধ্যে থাকতে পারে। এরকম একটা মেডিকেল কন্ডিশন যেখানে মানুষ ঘুমোতে পারে না, সেটা হচ্ছে অ্যাসমা। আমাদের দেশে প্রায় 10 মিলিয়ন পার ইয়ার এতে এই রোগে আক্রান্ত হয়। ভাবতে গেলে অবাক লাগবে এর কারণ জানলে। দেখুন, এর কারণটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, একটা এক্সট্রিনসিক, একটা ভিতরের, একটা বাইরের, যেটা বললে খুব কমনলি বুঝতে পারবেন। দেখুন, ফ্যামিলি হিস্ট্রিতে বা জেনেটিক্যালি কারোর যদি মধ্যে অ্যাসমা আসার প্রবণতা থাকে, ধরুন ফ্যামিলি হিস্ট্রিতে কারোর আছে বাবা, কাকা, জ্যাঠা, এদের মধ্যে যদি কখনো অ্যাসমা থাকে, বা ঠাকুমা বা দিদিমা, তার ফলে একটা অ্যাসমা হওয়ার টেন্ডেন্সি কিন্তু খুব বেশি থাকে। সেটাকে আপনি ফ্যামিলি হিস্ট্রি হিসাবে জেনেটিক হিস্ট্রিতে ফেলতে পারেন। কিন্তু বা কোনো বাচ্চা অনেক দিন ধরে নিউমোনিয়ায় ভুগছে, তার ফলেও কিন্তু তার শেষের দিকে অ্যাসমা ডেভেলপ করতে পারে। কোনো ভাইটাল ফোর্স ভীষণ কমে গেছে, খুব ইমিউন সিস্টেমটা খুব উইক হয়ে গেছে, ছোটখাটো একটু সর্দি কাশি হলেই বাচ্চাদের বা বয়স্ক লোকেদের দেখতে পাওয়া যায় এরকম টানের মতো এফেক্ট দেখতে পাওয়া যায়। আচ্ছা, এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে আসি অ্যালার্জেন্ট, বিভিন্ন খাদ্য, পরিবেশ, রাধাচূড়া, কৃষ্ণচূড়া গাছ, এর একটা অ্যালার্জি সেন্টার থেকে টেস্ট করা যায়, তাতে জানা যায় ঠিক কোন পদার্থটায়, কোন ফুডটায়, কোন পার্টিকেলসটায়, সেটা চাল, ডাল, দুধ, ডিম, কোনটা থেকে, কিংবা বাইরের কোনো প্রাকৃতিক জিনিস যেরকম ধরুন রাধাচূড়া গাছ, ঘাস, গোবর, হ্যাঁ, এইগুলো থেকে একটা টেস্ট করা যায় অ্যালার্জি সেন্টার থেকে, যে তার মধ্যে কোনো অ্যালার্জির প্রবণতা আছে কিনা। সেগুলো থেকে দূরে থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয়। এগুলো ট্রিগার ফ্যাক্টরের মতো কাজ করে। যেমন ওয়েদার চেঞ্জ, অনেকক্ষণ আপনি এসির মধ্যে আছেন, এসি থেকে বাইরে বেরোচ্ছেন, ঠান্ডা থেকে গরম, আবার গরম থেকে ঠান্ডা, এর ফলে আপনার ঠান্ডা লাগতে পারে, এর ফলে আপনার অ্যাসমার টান দেখা দিতে পারে। রাত্রিবেলা ঘুমোতে পারছেন না, ভীষণ কাশি হচ্ছে, দেখা গেল তার আগের যে খাবারটা নেওয়া হয়েছে, কাউ হয়তো ইলিশ মাছ খেয়েছে, কেউ হয়তো চিংড়ি মাছ খেয়েছে, তারপরে তার এরকম অ্যালার্জির জন্য অ্যাসমা দেখতে পাওয়া যায়। ইমিউন সিস্টেমটা ভীষণভাবে উইক, কেউ কার্ডিয়াক ডিজিজ, অনেক দিন ধরে কার্ডিয়াক ডিজিজে ভুগছে। হ্যাঁ, কার্ডিয়াক অ্যাসমাটা কিন্তু একটুখানি ব্রঙ্কিয়াল অ্যাসমার থেকে আলাদা, সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো। আজকে মেইনলি আমরা আলোচনা করবো ব্রঙ্কিয়াল অ্যাসমা নিয়ে। অ্যালার্জিক রাইনাইটিস থাকতে পারে, তা থেকেও কিন্তু সর্দি কাশি হয়ে অনেক সময় এই ধরনের অ্যাসমা দেখতে পারে। সিমটমসের কথা বললে প্রথমেই ভাবতে হয় চেস্টটা যেন চেপে ধরে আছে, বুকের মধ্যে, চেস্টের মধ্যে একটা পেন হচ্ছে, সবসময় কাশি হচ্ছে, ঘুমোতে পারছে না, উঠে বসে পড়তে হচ্ছে, শুয়ে থাকলে বাড়ছে, এটা একটা বিশাল সিমটম। শুয়ে থাকতে পারে না, সামনে ঝুঁকে থাকলে কিছুটা আরাম পায়, উঠে বসে পড়তে হয়, সারাক্ষণ বসে থাকতে হয়, সারা রাত ঘুমোতেই পারে না, বুকের মধ্যে একটা সাঁই সাঁই, একটা রংকা, একটা রালস আওয়াজ, একটা বাঁশির মতো আওয়াজ হয়, হুইসলিং একটা আওয়াজ দেখতে পাওয়া যায়। কাশি তো ভীষণ ভাবে হতে থাকে, বেশিরভাগই দেখতে পাওয়া যায় রাত্রের দিকে অথবা ভোর রাত। ঘুমটা তার একদম নষ্ট হয়ে যায়, সিঁড়ি দিয়ে উঠছেন, হাঁপিয়ে যাচ্ছেন, একটু উঠতে গেলেই দম বন্ধের মতো অবস্থা হয়, চেষ্টা যেন চেপে ধরে আছে মনে হয়। আচ্ছা, বুঝবেন কি করে? ঠিক আছে, দেখুন, বেশ কিছু ডায়াগনস্টিক পদ্ধতি আছে, যেমন এক্সরে করে দেখলে বুঝতে পারা যাবে তার চেস্টের মধ্যে কতটা মিউকাস জমে আছে। ব্লাড টেস্ট করলে, ইএসআর টেস্ট করলে, এগুলো থেকে, ইওসিনোফিল কাউন্ট দেখলে এগুলো থেকে বুঝতে পারা যায়। এছাড়া ধরুন স্পাইরোমেট্রি টেস্ট করতে পারেন, বা লাংস ফাংশন টেস্ট করতে পারেন, বা পিক ফ্লো টেস্ট করতে পারেন। এর থেকে বোঝা যায় যে তার ঠিক অ্যাসমা কতটা, কি কন্ডিশন আছে, লাংসের কন্ডিশনটাই বা কি। হ্যাঁ, বলবো সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন যেটা ব্যবহার করলে এই অ্যাসমা থেকে চির মুক্তি পাওয়া যায়, চির মুক্তি পাওয়া যায়।
প্রথম স্টেজে ফার্স্ট স্টেজ যদি আপনি এই অ্যাজমার জন্য হোমিওপ্যাথি মেডিসিন ট্রিটমেন্ট স্টার্ট করেন, বাচ্চা বা বয়স্ক যারই ক্ষেত্রেও একদম মুক্তি পাওয়া যায় ঠিকঠাক মেডিসিন যদি ব্যবহার করা যায়। প্রথমে আসবো যে মেডিসিনের কথা, সেটা আমরা সবাই জানি আর্সেনিক, যেটা করোনার সময় কোভিডের সময় ভীষণভাবে ব্যবহার হয়েছে। আর্সেনিক 6, হ্যাঁ অনেকে আমাকে বলেন যে পোটেন্সিটা বলা হয় না, তো বলি সবসময় অ্যাজমার জন্য লো পোটেন্সি আর্সেনিক 6 ব্যবহার করেন। এটা একটা অ্যাকিউট কেস। ক্রনিক কেসেরও অ্যাকিউট ম্যানিফেস্টেশন যখন হয়, যখন অনেক দিন ধরে অ্যাজমায় ভুগছে, বেশ কয়েকদিন ভালো আছে, হঠাৎ কোনো কারণে ঠান্ডা লেগে গিয়ে তার শ্বাসকষ্টটা বেড়ে গেল, তার অ্যাজমাটা শুরু হয়ে গেল, এটা হচ্ছে ক্রনিক কেস, তার অ্যাকিউট ম্যানিফেস্টেশন। সেখানেও কিন্তু এই আর্সেনিক অ্যালবা 6 রিপিটেড ডোজের কথা বলি, রিপিটেড ডোজ, আধ ঘন্টা ছাড়া 3বার, পরে 1 ঘন্টা ছাড়া। হ্যাঁ মনে রাখবেন, আর্সেনিক দিতে গেলে প্লিজ দুপুরবেলা 12টা থেকে 2টো এবং রাত্রে 12টা থেকে 2টো আর্সেনিক ব্যবহার করবেন না। এই সময় এর সিমটমটা বাড়ে, ফলে এই সময় যদি ওষুধ খাওয়া হয়, হয়তো ডাক্তার সবাই জানেন, আপনাদের বলে রাখি সুবিধা হবে, এই রাত্রের দিকে অনেক সময় খেয়ে ফেললে, এই 12টা থেকে 2টো এর মধ্যে খেলে কিন্তু শ্বাসকষ্টটা বৃদ্ধি পেতে পারে। কার্বোভেজ ভীষণ ভালো ওষুধ, আমার একটা কার্বোভেজের উপর ভিডিও আছে, পারলে একটু দেখে নেবেন, নিশ্চয়ই খুব ভালো বুঝবে। এখানে কার্ডিয়াক অ্যাসমা এবং গ্যাসের জন্য যে অ্যাসমা সেটা খুব ভালো বুঝতে পারবেন, বঙ্কিয়াল অ্যাসমাটা খুব ভালো করে ডিফারেন্সিয়েশন করতে পারবেন। কার্বোভেজি ভিডিওটা দেখবেন। যেখানে গ্যাস প্রবলেমের জন্য শ্বাসকষ্ট হয়, ডায়াফ্রামের উপরে প্রেশার পড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব খুব ভালো ওষুধ কার্বোভেজ 30, আধ ঘন্টা ছাড়া সবসময় রিপিটেড ডোজ, লো পোটেন্সি, অ্যাকিউট কেসকে রিলিফ দেওয়ার জন্য সব থেকে ভালো কাজ করে। আসবো খুব ভালো ওষুধ, যেটা ভাবতে হবে ইন্টারমিডিয়েট ওষুধ হিসেবে, ব্যাসিলিনাম 200 ছাড়া অ্যাজমাকে হয়তো সারানোই সম্ভব হয় না। ব্যাসিলিনাম ওষুধটা বা টিউবারকুলোমি কিন্তু বারবার দিতে নেই, সপ্তাহে 1 দিন বা 15 দিন ছাড়া 1 দিন, কন্ডিশনে, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। আর এটা খুব ভালো হয় যদি রাত্রের দিকে খাওয়ার আগে দেওয়া যায়, খুব ভালো কাজ করে। যদিও সামান্য কিছু অ্যাগ্রাভেশন হয়, রাত্রের মধ্যে ঠিক হয়ে যাবে, সকাল থেকে সে। যাদের রাত্রে শ্বাসকষ্ট বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু সকালে দেবেন, ভোরবেলা বাসি মুখে। বেশি রিপিট করবেন না, 7 দিন ছাড়া বা 10 দিন ছাড়া বা 15 দিন ছাড়া, কন্ডিশন অনুযায়ী। মোটা চ্যাটচ্যাটে কফ, একদম থোকা কফ, ব্যাসিলাম মাঝে মাঝে একটা দিয়ে দেবো, তার সঙ্গে দিন স্পঞ্জিয়া। যার শ্বাসকষ্টের সময় যে আওয়াজটা বাঁশির মতো রংকাই ভীষণ ভাবে শোনা যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা বাঁশি নিঃশ্বাসের একটা যেন বাঁশির আওয়াজ আসছে, রংকাই, সেক্ষেত্রে স্পঞ্জিয়া খুব ভালো ওষুধ। হ্যাঁ, স্পঞ্জিয়ার সঙ্গে ক্যালিবাইকম একটু একসঙ্গে দিন, খুব ভালো, সর্দিটাকে তুলে দিতে সাহায্য করবে। ক্যালিবাইকামের একটা মেইন সিমটম হচ্ছে চ্যাটচ্যাটে ঠিক আঠার মতো ইয়েলো, মুখ থেকে পড়তেই চায় না, থু করে ফেলে যেন জড়াতে থাকে আর ঝুলতে থাকছে, ঠোঁট থেকে যেন ঝুলে যাচ্ছে। হাইড্রাস্টিসের কথা বললে হবে না, এক্ষেত্রে হাইড্রাস্টিসও কিন্তু খুব ভালো। হ্যাঁ, 3টে ওষুধই, স্পঞ্জিয়া 6, ক্যালিবাইকম 6 বা হাইড্রাস্টিস 6, যেমন অবস্থা সেই মতো বারবার রিপিট করুন, খুব ভালো থাকবে পেশেন্ট। কিছু মাদার টিংচার আছে জানেন তো, খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ। অ্যাসপিডোস্পার্মা মাদার টিংচার বডিতে অক্সিজেন লেভেলটা বাড়াতে সাহায্য করে। অ্যাসপিডোস্পার্মা ভীষণ ভাবে ব্যবহার হয়েছিল কোভিডের সময়, যখন শ্বাসকষ্টে মানুষ ভুগছিল। অ্যাসপিডোস্পার্মা একটুখানি গরম জলে, আধ কাপ বা 1 কাপ গরম জলে 10 থেকে 15 ফোঁটা ঘন্টায় দিতে পারেন যদি সিভিয়ার কন্ডিশন থাকে, না হলে দিনে 4 বার। ব্লাটা ওরিয়েন্টালিস ভীষণ ভালো কাজ করে শ্বাসকষ্ট কমাবার। অ্যাসপিডোস্পার্মা, ব্লাটা, সেনেগা, এগুলো তুলনা হয় না। এগুলোকে সাইড বাই সাইড ওষুধকে আরো বেশি সাপোর্টিং মেডিসিন হিসেবে ব্যবহার করুন, পেশেন্ট ভীষণ ভালো রিলিফ পাবে। সবগুলোই কিন্তু 10 থেকে 15 ফোঁটা আধ কাপ গরম জলে বা 1 কাপ গরম জলে। খুব বেশি যদি টানের কষ্ট হয়, খুব বেশি যদি অ্যাসমা থাকে, শ্বাসকষ্ট যদি খুব বেশি হয়, আধ ঘন্টা ছাড়া রিপিট করুন দরকার মতো, পরে 1 ঘন্টা, তারপরে দিনে 4 বার, তারপরে আস্তে আস্তে স্কিপ করে দিন, যাতে আস্তে আস্তে পেশেন্টটা সুস্থ হয়ে যায়। আপনার জন্য যে স্পঞ্জিয়া লাগবে না বেলোনা লাগবে, প্লিজ এই জন্য নিজে ওষুধ কিনে খাবেন না। কাছাকাছি কোনো ভালো ডাক্তারবাবুর সঙ্গে, হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, তিনি নিশ্চয়ই আপনাকে সাজেশন দেবেন কি কোন ওষুধ ব্যবহার করলে আপনি ভালো থাকবেন। দরকার মতো আমাকেও ফোন করতে পারেন, বুধবার, বৃহস্পতিবার অথবা শনিবার সন্ধ্যে 7:30 থেকে 9টা, এই সময়টা আমি থাকি। ভারতবর্ষের বাইরের পেশেন্টের জন্য অনুরোধ, প্লিজ হোয়াটসঅ্যাপে কল করুন, এই সময় হোয়াটসঅ্যাপে আপনাদের জন্য আমি হাজির থাকি। আপনাদের জন্য সব থেকে ভালো মেডিসিন যেটা হবে, যেটা ব্যবহার করলে আপনি অ্যাজমা থেকে চিরমুক্তি পাবেন, নিশ্চয়ই চেষ্টা করব বলে দিতে, প্রেসক্রিপশন করতে। নমস্কার।